ক্লাসিফিকেশন আচ্ছা, কনস্ট্যান্ট জিনিসটা কি? constants and their classification. হ্যাঁ, এইটাই। তো কনস্ট্যান্ট জিনিসটা সবার আগে কি? কনস্ট্যান্ট জিনিসটা কি সেটা আগে আমাদের জানবো। কনস্ট্যান্ট হচ্ছে, ধর, যে কোনো একটা জিনিস, মানে কোনো একটা মোশন রয়েছে, মোশনটা সম্পূর্ণভাবে ফ্রি নয়, মোশনটার মধ্যে কোনো রকম একটা, মানে একটা পার্টিকুলারভাবে মোশনটা হওয়ার জন্য ওটা কি বলবো, একটা কিছু ল আছে যেটাকে মোশনটাকে মানতে হবে, যার বাইরে যাবে না। যেমন ধর, একটা প্লেন রয়েছে, ধর একটা প্লেন রয়েছে, প্লেনের মধ্যে তোকে মোশনটা হতে হবে। একটা প্লেন তুই আঁক, এই প্লেনের মধ্যে মোশনটা, তোর একটা বল রোল করছে, তাহলে এই প্লেনটাকে তুই যদি এক্স ওয়াই ধরে নিস, কথার কথা, এই প্লেনটাকে তুই ওপরে হয়তো জেড, ওপরে জেড অ্যাক্সিস আছে আর এই দিকটায় ওয়াই অ্যাক্সিস আছে, কথার কথা। তো এই বলটা আমার এক্স ওয়াই প্লেনের মধ্যে মুভ করতে পারবে, তাই তো? জেডের দিকে মুভ করতে পারবে না, জেড ডাইরেকশন উপরের দিকে মুভ করতে পারবে না। বলা রয়েছে যে এই বলটা এই প্লেনটার মধ্যেই শুধু মুভ করতে পারবে, জেড ডাইরেকশন কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে হ্যাঁ, জেড ডাইরেকশন কনস্ট্যান্ট বললে জেড ডাইরেকশন যেখানে ডেল্টা জেড জিরো। ডেল্টা জেড তার জিরো। মানে কি হলো, আমি এই যে বলটার মোশন যেটা আছে, মোশনের মধ্যে আমি একটা রেস্ট্রিকশন নিয়ে এনেছি, মোশন ইজ রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড মোশনটাকেই, এই রেস্ট্রিকশনটাকেই বলা হয় কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে একটা রেস্ট্রিকশন। কনস্ট্যান্ট হচ্ছে আমার কোনো একটা সিস্টেমের মোশনের ওপর একটা রেস্ট্রিকশন যদি দিয়ে দিই, সেটাকে আমি বলবো কি? কনস্ট্যান্ট। তার মানে এই যে পার্টিকেলটা আমার এই প্লেনের মধ্যেই মুভ করতে পারবে, এর বাইরে মুভ করতে পারবে না, এইটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? রেস্ট্রিকশন টু দ্য ফ্রিডম ইন মোশন অফ এ বডি অর এ সিস্টেম অফ পার্টিকেলস, ঠিক আছে? এই যে কনস্ট্যান্টটা আছে, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে মানে রিপ্রেজেন্ট করতে পারি। ওই ইকুয়েশনটাকে বলা হবে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট ইকুয়েশন, ইকুয়েশন অফ কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এবার, আর এই যে মোশনটা যেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কাকে বলছি? কনস্ট্যান্ট বলছি রেস্ট্রিকশনটাকে, যে লিমিটেশনটা, সেটাকে আমি কনস্ট্যান্ট বলছি। আর মোশনটাকে কি বলছি? মোশনটাকে আমি বলছি হচ্ছে কনস্ট্যান্ট মোশন, এমন একটা মোশন যেখানে কনস্ট্যান্ট রয়েছে। আর যখনই একটা কনস্ট্যান্ট মোশন হচ্ছে, তখনই আমাকে বুঝতে হবে যে ওই বডিটার মধ্যে কিন্তু একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা আমার ওই কনস্ট্যান্টটার জন্যই আসছে। কেমন? কথার কথা, ধর, এই যে এইটার মধ্যে যে পার্টিকেলটা আমার ছিল, এই প্লেনের মধ্যে তো আবদ্ধ, এই প্লেনের বাইরে তো যেতে পারবে না। তো এই প্লেনের জন্য এই পার্টিকেলটার উপর একটা নর্মাল রিয়াকশান ফোর্স কাজ করছে। এই নর্মাল রিয়াকশান ফোর্সটাকেই আমি বলবো হচ্ছে ফোর্স অফ কনস্ট্যান্ট। যে ফোর্সটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটার জন্য আমার পার্টিকেলটার উপর কাজ করছে, সেটাকে আমি বলবো হচ্ছে ফোর্স অফ কনস্ট্যান্ট। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে যেটা দুলছে। ধর তুই এই যে সিম্পল পেন্ডুলামের যেখানটায় আটকে রয়েছে, এই পজিশনটাকে তুই অরিজিন ধর, 0 0 0, ঠিক আছে? এই পজিশনটা যেখানটায় এটা দড়িটা দিয়ে সিম্পল পেন্ডুলামটাকে আটকেছিস, সেই পজিশনটা 0 বা সেই পজিশনটা অরিজিন। আর এই লেন্থ যেটা আছে সেটাকে তুই ধরছিস এল, লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে এল। তাহলে সবসময় তুই যদি পোলার কোঅর্ডিনেটে ধরিস, পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, সেটাকে অনেক দিয়ে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এক্ষেত্রে এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে সবসময় কী হবে? আর ইকুয়ালস টু এল হবে। আর এই যে সবসময় আর ইকুয়ালস টু এল কেন হবে? কেন? এই ববটা আমার এই ছেড়ে যেতে পারবে না, একটা ফোর্স কাজ করছে। কি ফোর্স? উপরের দিকে টেনশন ফোর্স কাজ করছে। এই টেনশনটা আবার, তাহলে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই টেনশনটা হয়ে যাবে ফোর্স অফ কনস্ট্যান্ট, কারণ এটা ওই কনস্ট্যান্টটার জন্য ফোর্সটা। আচ্ছা, তা প্লেনের জন্য, যখন প্লেনে বলটা মুভ করছে, তখন কি হচ্ছে? আমার নর্মাল রিয়াকশনটা হয়ে যাচ্ছে ফোর্স অফ কনস্ট্যান্ট। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমার এই টেনশন ইন দ্য স্ট্রিং ফোর্স অফ কনস্ট্যান্ট হচ্ছে। বুঝতে পারলি তো? আর এই যে
ধর কথার কথা এটার ক্ষেত্রে আর ইকুয়ালস টু এল, এই জিনিসটাই আমার ইকুয়েশন অফ কনস্ট্যান্ট হচ্ছে। এই আর ইকুয়ালস টু এল সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এটাই হয়ে গেল আমার ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা তো ফোর্সেস অফ কনস্ট্যান্ট কি হচ্ছে, যে মোশন ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য কনস্ট্রেনিং কার্ভ অর সারফেস, তার জন্য যে ফোর্সটা অ্যারাইজ হচ্ছে সেটাই হচ্ছে আমার ফোর্সেস অফ কনস্ট্যান্ট। ঠিক আছে? তো একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি যে একটা বডি সেটা কনস্ট্যান্ট রয়েছে, যে সেটা সারফেস অফ আর্থের মধ্যে মুভ করবে। যেমন আমরাই ধর সারফেস অফ আর্থেই মুভ করতে পারবো, আমরা আকাশে উঠতে পারবো না যদি না প্লেন বা ওই গ্র্যাভিটির যে স্যুট আবিষ্কার করেছে ওইটা না পড়ে থাকি। তো সেই অবস্থায় আমাদের ওপর যে নর্মাল রিয়াকশনটা কাজ করছে সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ফোর্স। বোঝা গেল তো? আর এই কনস্ট্যান্ট ফোর্সটা জাস্ট এতটাই স্ট্রং হবে যে বডিটাকেও কনস্ট্যান্ট রাখতে পারে, তার বেশি না। ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল দিলাম, ক্লাসিক এক্সাম্পল, যে কনস্ট্যান্ট ফোর্স বলতে আমরা কি বুঝি। এবার আসছে আসল জিনিস যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। তোদের ক্ষেত্রে কী হবে বলতো, আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনস্ট্যান্ট। এই দুটো জিনিস খুব তোরা দেখবি, এই দুটো জিনিস থেকে তোদের 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন খুব আসে। 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে কোশ্চেন 1 আর কোশ্চেন 2। তোদেরকে কি বলবে, একটা কেস বলে দেবে, সেই কেসটা দেখে তোদের আইডেন্টিফাই করতে হবে যে আমার কনস্ট্যান্ট ইকুয়েশনটা কী হবে, আর ওই কনস্ট্যান্টটা কোন টাইপের কনস্ট্যান্ট হচ্ছে এইটা আইডেন্টিফাই করতে হবে। এবার দেখ, হট করে তোদের যদি আননোন কোনো আরবিটারি একটা কিছু দিয়ে দেয়, কেস দিয়ে দেয়, তাহলে কিন্তু পরীক্ষার হলে ভেবে বার করা মুশকিল, কিন্তু যে কনস্ট্যান্ট ইকুয়েশন কী হবে আননোন কিছু দিলে। ঠিক আছে? তো এর থেকে সুবিধা কি, তোদের বইতেই 10খানা এক্সাম্পল দেওয়া আছে, এলে ঘুরিয়ে ফিরিয়ে ওখান থেকেই আসে। 6খানা আসবে। যাই হোক, ওই 6টা থেকে 10টা আছে, আরও আছে, তোরা ওটা ভেঙে নিতে পারা যাবে অ্যাকচুয়ালি, ওটা ভেঙে নেওয়া যেতে পারে। ওই কনস্ট্যান্ট ইকুয়েশনগুলো তোরা মাথায় রাখলেই মোটামুটি তোরা করতে পারবি, বুঝে যেতে পারবি যে কি ইকুয়েশন হবে না হবে। ঠিক আছে? ও আচ্ছা চল এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ ডি অ্যাম্বার্টস প্রিন্সিপালের ওসব পড়ে। ওটা পড়ে, তার আগে তুই যেখানে আছিস সেকেন্ড পেজ, আরে সেকেন্ড পেজে আছে, দেখ এক্সাম্পল অফ কনস্ট্যান্ট। হ্যাঁ, রিজিড বডি, ডিফর্মেবল বডি, সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে? এইগুলোকে জাস্ট 10টা রয়েছে, 10টার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। হ্যাঁ, হালকা করে মাথায় রাখতে হবে। তোদের আমি বলছি যে কিরাম প্রশ্ন আসতে পারে আর কি করতে হবে। ওখানে আমাদের বই আছে ক্লাসিফিকেশন অফ কনস্ট্যান্ট, ওটাই আসবে। ওগুলো হচ্ছে হলোনোমিক, তারপরে হচ্ছে নন হলোনোমিক, ওই জিনিসগুলোর কথাই বলছিলাম। ও তখন ওইগুলোই বলছিলাম। হ্যাঁ, যে ক্লাসিফিকেশন অফ তোদের দুটো কাজ দেবে, একটা হচ্ছে নরমালি ক্লাসিফিকেশনটাই দেয়, একটা কেস ওইগুলো ডিপেন্ড করছে, তাই তো? ওই হলোনোমিক ওইগুলো, তাই তো? তোদের বলছি, একটু পরেই বুঝতে পারবি কিভাবে করতে হবে। তো কনস্ট্যান্ট ইকুয়েশনটা হচ্ছে কি, যে আমি কটা এক্সাম্পল দেখলে তোরা বুঝতে পেরে যাবি কনস্ট্যান্ট ইকুয়েশন। উপরে তো জাস্ট ডেফিনেশন লিখেছি। এক্সাম্পল হচ্ছে, তুই ধর একটা পার্টিকেলকে, তুই ধর একটা স্ফিয়ার যার রেডিয়াস আর, তার মধ্যেই তুই আবদ্ধ করে রেখেছিস। যে এই যে একটা স্ফিয়ার রয়েছে, স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে আর পার্টিকেলটা আমার এই স্ফিয়ারের এখানেই থাকতে পারে। ঠিক আছে? তাহলে তুই যদি এই পয়েন্টটাকে তুই যদি অরিজিন ধরিস ও, তাহলে আমার আর এই পার্টিকেলের যদি পজিশনটা আমার হয় XYZ, কোঅর্ডিনেট যদি হয় আমার XYZ, ঠিক আছে, তাহলে এই পার্টিকেলটা সবসময় কি হবে, এই স্ফিয়ারের গায়েতে থাকবে। এই পার্টিকেলটা যেটা আছে আমার সবসময় স্ফিয়ারের গায়েতে থাকবে। স্ফিয়ারের গায়েতে থাকার মানে আমার কি হবে, স্ফিয়ারের ইকুয়েশনকে মেনে চলবে পার্টিকেলের কোঅর্ডিনেটটা x² + y² + z² = r², আর হচ্ছে আমার এই স্ফিয়ারটা রেডিয়াস। ঠিক? তাহলে এইটাই হয়ে গেল আমার কনস্ট্যান্ট ইকুয়েশন। এবার একটা জিনিস দেখ, কনস্ট্যান্ট থাকার ফলে আমার কি হচ্ছে বলতো, পার্টিকেলের যে কোঅর্ডিনেটগুলো রয়েছে, পার্টিকেলটার যে কোঅর্ডিনেটগুলো রয়েছে তারা কিন্তু একের ওপরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যদি ধর তুই একটা ফ্রি পার্টিকেল নিয়ে কাজ করছিস, পার্টিকেলটার ওপর কোনো কনস্ট্যান্ট নেই, ও যেখানে ইচ্ছা যেতে পারে, তুই ধর তার পজিশন কোঅর্ডিনেট জানিস XYZ কোনো একটা মুহূর্তে,
পার্টিকেলটার পজিশন কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, কথার কথা। তো এক্স ওয়াই জেড থেকে আমরা নর্মালি কি বলবো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট বলবো। হ্যাঁ কিন্তু যদি একটা কনস্ট্যান্ট ঢুকে যায়, যদি একটা কনস্ট্যান্ট ঢুকে যায় তখন কি হবে, যেমন এই ক্ষেত্রে দেখ একটা কনস্ট্যান্ট ঢুকে গেছে, কি ঢুকে গেছে যে পার্টিকেলটা একটা আর রেডিয়াসের স্পিয়ারের ভেতরে, সরি সারফেসে থাকবে। তাহলে আমার এই দেখ একটা ইকুয়েশন পেয়ে গেলাম যেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন। এই কনস্ট্যান্ট ইকুয়েশন থাকার ফলে কি হলো বলতো, আমার যে আমি এক্স ওয়াই কথা মানে জেড ডিপেন্ডেন্ট হয়ে গেল, আচ্ছা এক্স ওয়াই জেড ডিপেন্ডেন্ট হয়ে গেল, খেয়াল করে দেখ। এবার একটা কথা বলি, বল। যেহেতু বলেছে যে ওটা আর রেডিয়াসের স্ফিয়ারের সারফেসে থাকবে, তাই জন্য কনস্ট্যান্টটা হচ্ছে কি ওই স্ফিয়ারের ইকুয়েশনটা হবে, তাই তো? অবভিয়াসলি, মানে এক্স ওয়াই জেডটা কি খেয়াল কর, এক্স ওয়াই জেডটা হচ্ছে এই পার্টিকেলটার কোঅর্ডিনেট। আচ্ছা এবার এই পার্টিকেলটা তো যেখানেই যাক না কেন আমার সব সময় তো আমার এই ইকুয়েশনটা তো ফিল আপ হবে, আচ্ছা ঠিক কি না? এই ইকুয়েশনটা তো সবসময় মেনে চলবে। ওকে সেম এই জিনিসটা কিন্তু সেম হবে ফর সারফেস অফ আর্থ আমাদের ক্ষেত্রে। আচ্ছা যদি বলে দেয় পার্টিকেল অন সারফেস অফ আর্থ, তাহলেও কিন্তু জিনিসটা সেম হবে, বুঝতে পারলি তো? আচ্ছা নেক্সট এক্সাম্পল একটুখানি ঘুরিয়ে দিলাম, পার্টিকেলটা এবার বলছে আমার একটা স্ফিয়ারের ভেতরে আছে যার রেডিয়াস আর, স্ফিয়ারের ভেতরে আছে যে স্ফিয়ারের রেডিয়াস আর, এই অবস্থায় কি হবে, এইটা হয়ে যাবে আমার ইকুয়েশন। ঠিক রেডিয়াসেরই ওই কি বলে স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে, কিন্তু আমার এখানটা একটা লেস দ্যান সাইন চলে আসছে। লেসার ইকুয়াল টু হবে না কেন, সারফেস পর্যন্ত সারফেস বলতে হবে না? বলেছে ইনসাইড, মানে ও, সারফেসে inside থাকবে আছে। না। যদি বলে দেয় ইনসাইড মানে সারফেস, যদি একদম সারফেসের গায়ে লেগে যায় তখন তো সেটা আর ধরা যাবে না। মানে কি ধরা যেতে পারে, সেটা অসুবিধা নেই। লেজার ইকুয়াল টু, তাহলে লেজার ইকুয়াল টু লিখতে পারি না, লেখা যেতে পারে। মোদ্দা কথা লেস দ্যানটাই এখানটায় আমরা ধরবো, কারণ আমরা ইনসাইডটাই বেশি ফোকাস করছি। লেস দ্যান ইকুয়াল টু লেখা যেতে পারে, ভুল হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো পরেরটায় চলে যাই। এই যে সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলামে আমি তোদেরকে দেখালামই একটু আগে, সিম্পল পেন্ডুলামে আমি একটু আগেই তোদের ছবিটা দেখালাম। এক্ষেত্রে আমি বলেছিলাম ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কি হচ্ছে, আর ইকুয়ালস টু এল, তাই তো? তো এইটাই আমি এখানেও লিখেছি, এই যে সিম্পল পেন্ডুলাম, যে এইটাকে আমি অরিজিন ধরছি, এই পয়েন্টটাকে সবসময়। আর কথা, একটা পার্টিকুলার টাইমে আমি এই ববের পজিশনকে আমি পোলার কোঅর্ডিনেটে লিখছি, আর থিটা পোলার কোঅর্ডিনেটে। আচ্ছা পোলার কোঅর্ডিনেটে লিখলে অবভিয়াসলি এটা আর থিটা হবে। থিটা হচ্ছে আমার এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা, ঠিক আছে তো? তো সেক্ষেত্রে আর সবসময় আমার কি হবে, এল এর সমান হবে, সিম্পল পেন্ডুলাম তো। তো এইটাই হয়ে গেল আমার কি কনস্ট্যান্ট ইকুয়েশন, এটাই হয়ে গেল আমার কনস্ট্যান্ট ইকুয়েশন, আর ইকুয়ালস টু এল। বোঝা গেল তো? তো এইভাবে এবার কনস্ট্যান্ট ইকুয়েশনটা কিভাবে ফর্ম হচ্ছে এটা আশা করছি বুঝতে পেরেছিস। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি। এবার আরও কটা, যখন আমরা ক্লাসিফিকেশন করব তখন ওই বললাম না কটা এক্সাম্পল আছে, 10টা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলগুলো দেখলেই মোটামুটি আমাদের যত টাইপের হতে পারে আমরা জেনে যাব কনস্ট্যান্ট কিভাবে। ক্লাসিফিকেশন 6টা রয়েছে, হলোনমিক, নন হলোনমিক। 6টা নয়, হ্যাঁ 6টা রয়েছে, আরো দুটো হয়, 8টা হবে। দুটো পরে লেখা রয়েছে, তোরা ওটা ওইভাবে বইতে আছে পরের দিকে দেখতে পাবি। 8খানা বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল, হ্যাঁ বাইরে আছে, এটা আমি বলছি। নর্মালি কনস্ট্যান্টকে তুই 8 টাইপে ক্লাসিফাই করতে পারবি, দুটো দুটো করে। একটা হচ্ছে আইদার হোলোনমিক হবে বা নন হোলোনমিক হবে, দুটো একসাথে হতে পারে না কিন্তু। স্কেলারোনমিক, আবার এইটার সাথে আর রিওনমিক, এই দুজনে আবার জয়েন্ট। আচ্ছা স্ক্লেরোনমিক আর রিওনমিক, আচ্ছা। মানে আইদার স্ক্লেরোনমিক হবে বা রিওনমিক হবে। ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল একইভাবে জয়েন্ট, মানে আইদার ইউনিল্যাটারাল হবে আর বা বাইল্যাটারাল হবে। আর কনজারভেটিভ আর ডেসিভেটিভও একসাথে জয়েন্ট, মানে আইদার কনজারভেটিভ হবে বা ডেসিভেটিভ হবে। তারপর মোটামুটি 4টে টাইপ, দুটো দুটো করে। মানে এগুলোর মানেটা বলছি। প্রথমত হোলোনমিক কনস্ট্যান্ট আমরা কখন বলবো? হোলোনমিক কনস্ট্যান্ট আমরা কখন বলবো? যদি আমার কনস্ট্যান্ট ইকুয়েশনটা
কনস্ট্যান্ট ইকুয়েশানে কোনো ভেলোসিটি না থাকে, বা ভেলোসিটি থাকলেও তাকে আমি ইন্টিগ্রেট করে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারবো। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা কনস্ট্যান্ট ইকুয়েশানে প্রথম নাম্বার কথা, কনস্ট্যান্ট ইকুয়েশানে কোনো ভেলোসিটি থাকবে না, বা কনস্ট্যান্ট যদি থাকে সেটাকে আমি ইন্টিগ্রেট করে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার কনস্ট্যান্টটা হবে হোলোনমিক। আমাদের ক্ষেত্রে বেশিরভাগই হোলোনমিক হবে, আমরা যা দেখবো তার মধ্যে বেশিরভাগই হোলোনমিক কনস্ট্যান্টই হবে। ঠিক আছে, এটা হচ্ছে হোলোনমিক কনস্ট্যান্ট। মাথায় রাখবি ভেলোসিটি থাকবে না কনস্ট্যান্ট ইকুয়েশানে, বা ভেলোসিটি থাকলেও তাকে ইন্টিগ্রেট করে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে সেটা হোলোনমিক হচ্ছে। আচ্ছা নেক্সট টাইপ হচ্ছে হোলোনমিকের অপোজিট, যেটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা, যেটা হচ্ছে নন হোলোনমিক। অবভিয়াসলি এটার মধ্যে ক্যানট বি মেড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটিস, ক্যানট বি মেড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটিস। এই কথাটা বেশি গুরুত্ব দিবি, ক্যানট বি মেড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটিস, বা আমার কনস্ট্যান্টের মধ্যে ভেলোসিটি থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নন হোলোনমিক। তারপর আসছে পরের টাইপটা স্ক্লেরোনমিক। স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট হচ্ছে যদি আমার কনস্ট্যান্টটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, ডু নট ডিপেন্ডস অন টাইম। যদি আমার কনস্ট্যান্ট ইকুয়েশনে, যেমন দেখ এই ওপরের কনস্ট্যান্ট ইকুয়েশনে টাইম আছে তো, তাহলে এই ওপরের কনস্ট্যান্ট ইকুয়েশনটা আমার কি হচ্ছে, এটা আমার স্ক্লেরোনমিক হচ্ছে না। যদি কনস্ট্যান্ট ইকুয়েশনে আমার টাইম না থাকে তাহলে ওটা হয়ে যাচ্ছে স্ক্লেরোনমিক, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট কথাটা মাথায় রাখবি। তাহলে রিওনমিক কি হবে, অবভিয়াসলি অপোজিট। রিওনমিক হচ্ছে ডিপেন্ডেন্ট অন টাইম, ডিপেন্ডস অন টাইম। তাহলে একটা নন হোলোনমিক কিংবা হোলোনমিক কেউ সেটা রিওনমিক হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখ তোকে তো আমি বললাম যে চারটে হবে, দুটো দুটো করে, আচ্ছা মানে প্রত্যেক কনস্ট্যান্টকে তুই চারটে মানে ক্লাসিফিকেশন, চারটে ভাগে ক্লাসিফাই করতে পারবি। আচ্ছা আচ্ছা কিন্তু ধর হোলোনমিক হলো কিন্তু নন হোলোনমিক হলো হবে না, যদি আচ্ছা, স্ক্লেরোনমিক হয় তাহলে রিওনমিক হবে না, কিন্তু আচ্ছা, আচ্ছা। ঠিক আছে এরম ভাবে। পরের টাইপ আসছে কনজারভেটিভ কনস্ট্যান্টস। কনজারভেটিভ কনস্ট্যান্ট হচ্ছে যদি আমার কনস্ট্যান্টের টোটাল মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে সেটাকে কনজারভেটিভ বলবো। আচ্ছা মানে কনস্ট্যান্টের আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, কনস্ট্যান্টের যে ফোর্সগুলো আছে, হ্যাঁ কনস্ট্যান্টে ফোর্স যেগুলো আছে, যেগুলো তোকে বলছিলাম, তারা কোনো ওয়ার্ক করবে না। কনস্ট্যান্ট ফোর্সেস, এখানে একটা জিনিস ক্লিয়ার হলো না। কোনটা বল? তুমি আগের বার বললে যে ধরো একটা বল একটা কিছু সারফেসে রয়েছে ওই স্ফিয়ারটার, হ্যাঁ। তাহলে তখন ওটার কনস্ট্যান্ট ইকুয়েশনটা লিখলে x² + y² + z² = r। হ্যাঁ ঠিক আছে, এখানে ওখানে এটা কনজারভেটিভ বলবো কি? মানে এখানে তো ফোর্সের কিছু ব্যাপারই আছে। আসছে আসছে, দাঁড়া একটু পরেই আমি বলছি এইগুলোকে, আচ্ছা একটু পরেই ওইগুলো আসছে দাঁড়া। তো কনজারভেটিভ হচ্ছে, আপাতত তোরা ডেফিনেশন দেখছিস, কনস্ট্যান্ট ফোর্সেস হচ্ছে কনজারভেটিভ কখন বলবো, যদি কনস্ট্যান্ট ফোর্স যদি কোনো কাজ না করে। ঠিক আছে, একটু পরে এটা আসছে। ডেসিপেটিভ হবে কি, যদি আমার টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ না থাকে বা কনস্ট্যান্ট ফোর্সগুলো যদি ওয়ার্ক করে, কনস্ট্যান্ট ফোর্স যদি ওয়ার্ক করে। ঠিক আছে, দ্য ফোর্সেস অফ কনস্ট্যান্ট, এই যে লেখাই আছে ফোর্সেস অফ কনস্ট্যান্ট ডু ওয়ার্ক। ঠিক আছে, এটা হলো ডেসিপেটিভ হয়ে যাবে। নেক্সট দুটো আছে ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল এই ফরওয়ার্ড মোশন ফোশন এইসব দেখিস না, মেন আইডিয়া মাথায় রাখবি, কনস্ট্যান্টগুলোকে, কনস্ট্যান্ট ইকুয়েশনকে তুই ইনইকুয়ালিটিস ফর্মে থাকবে। ইনইকুয়ালিটি মানে অসমীকরণ একদম আর লেস দ্যান আর বা আর গ্রেটার দ্যান আর, তাহলে তোকে বুঝতে হবে ইউনিল্যাটারাল হবে। বাইল্যাটারাল কি, ওটা ইকুয়াল টু ফর্মে থাকবে, মানে এই ফর্মে থাকবে, মানে আর ইকুয়ালস টু আর কথা বলতে, তাহলে হবে কি বাইল্যাটারাল। মানে একটা কনস্ট্যান্ট ইকুয়েশন যে কোনো চারটে হবে অবভিয়াসলি, এই দুটো দুটো করে বললাম তো, চারটে হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে চ এবার দেখা যাক কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব। এই যে এক্সাম্পল তোদের বললাম 10টা এক্সাম্পল, সবার আগে আসছে রিজিড বডি। রিজিড বডির মধ্যে কনস্ট্যান্ট ইকুয়েশন কি, রিজিড বডি আমরা কখন বলি যে পার্টিকেলসগুলো রয়েছে, রিজিড বডির যে পার্টিকেলসগুলো রয়েছে তারা টাইমের তাদের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয় না, তাই জন্যই তাকে রিজিড বলছি। তাই তো, যে দুখানা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স, যে পার্টিকেলগুলো দিয়ে রিজিড বডি
তৈরি হয়েছে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কনস্ট্যান্ট হবে। Distance কখন, হ্যাঁ ওটা তো রিজিড বডির ডেফিনেশনই ছিল। তো সেই হিসাবে আমি লিখতে পারি আর আই মাইনাস আর জে, যেটা হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স, সেটা ইকুয়ালস টু সি আই জে। সি আই জে এখানে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ তাই তো? মানে টাইমের সাথে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট মানে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটাই খেয়াল করা হয়ে গেল আমার কনস্ট্যান্ট ইকুয়েশন ফর রিজিড বডি, সি আর আই মাইনাস আর জে আচ্ছা। ইকুয়ালস টু সি আই জে, আচ্ছা যেখানে সি আই জেটা অবভিয়াসলি কি কনস্ট্যান্ট। এবার এইখান থেকে কনস্ট্যান্ট ইকুয়েশনটা মাথায় এসে গেল, বুঝে গেলাম কি। এবার আমরা কিভাবে আমরা এটাকে ক্লাসিফাই করব। ফার্স্ট ক্লাসিফিকেশন আছে হোলোনমিক নন হোলোনমিক। কি বলেছিলাম, যদি ভেলোসিটি না থাকে কনস্ট্যান্ট ইকুয়েশনে তাহলে হোলোনমিক। তো যেহেতু দেখ এখানে ভেলোসিটি আছে, কি এটা তো আর এর ইকুয়েশন, আর এর ইকুয়েশন, আর মানে হচ্ছে পজিশন ভেক্টর, তো ভেলোসিটি নেই, না তার মানে হোলোনমিক হয়ে গেল, ইকুয়েশনটা হোলোনমিক হয়ে গেল, বুঝা গেল। হ্যাঁ সেকেন্ড, এটা ইকুয়াল টু আছে, হ্যাঁ। ইনইকুয়ালিটিস নেই, তার মানে বাইল্যাটারাল হয়ে গেল। যদি ইনইকুয়ালিটি থাকতো তাহলে কি হতো, ইউনিল্যাটারাল ইউনিল্যাটারাল হতো, তা বাইল্যাটারাল হয়ে গেল। আচ্ছা, ইকুয়েশনটার টাইম আছে, না স্কেলেরোনমিক হয়ে গেল, টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট, স্কেলেরোনমিক। আর আপাতত এইখানটায় আমার যে পার্টিকেলসগুলো যেহেতু ফিক্সড ডিস্টেন্স রয়েছে, তাহলে ওরা মুভমেন্ট করছে না, কোনো কাজ করছে না, কনজারভেটিভও হয়ে যাচ্ছে, কারণ পার্টিকেলসগুলো মুভ করছে না, তো না তাহলে কনজারভেটিভ। কনজারভেটিভ হয়ে গেল। এবার আরেকটা জিনিস তোদের একটা স্ট্রিক বলে দিচ্ছি, এইটা বেশিরভাগ ক্ষেত্রে কেটে যাবে। যদি আমার স্ক্লেরোনমিক হয় তাহলে সে কনজারভেটিভ হবে, যদি আমার রিওনমিক হয় তাহলে আমার ডেসিভেটিভ হবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খাটে এই রুলটা। আচ্ছা স্ক্লেরোনমিক হলে কনজারভেটিভ অটোমেটিক হয়ে যায়, আর হ্যাঁ। রিওনমিক হলে ডেসিভেটিভ হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলটা, সবসময় হয়তো নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলটা খেটে যায়। ঠিক আছে তো? নেক্সট টাইপ কি আছে, ডিফর্মেবল বডি। ডিফর্মেবল বডি কি, যেটার মধ্যে যে পার্টিকেল ডিস্টেন্স টাইমের সাথে চেঞ্জ হতে পারে। তার মানে এই দেখ, ফাংশন অফ টি, রিজিড বডির মতনই কনস্ট্যান্ট ইকুয়েশন, কিন্তু ফাংশন অফ টি মানে দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স টাইমের সাথে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এবার তাহলে প্রথম ইয়েতে আসছি, এখানে ভেলোসিটি আছে, হ্যাঁ আছে তাহলে এটা হয়ে গেল, ভেলোসিটি নেই, তাহলে হয়ে গেল কি, হোলোনমিক। ইকুয়েশনে তো ভেলোসিটি মানে নেই, ও ইকুয়েশনে ফেলেছে টাইমের ফাংশন, কিন্তু ইকুয়েশনে কিন্তু কোনো ভেলোসিটি নেই, তার মানে এটা আমার কি হয়ে গেল, হোলোনমিক। হোলোনমিক। তারপরে আসছে দেখ টাইমের ফাংশন ডিপেন্ডেন্ট অন টাইম, তার মানে রিওনমিক। এটা ইকুয়েশন না ইনইকুয়ালিটিস? এটা তো ইকুয়েশন, তাহলে হচ্ছে তোমার ওই বাইল্যাটারাল। বাইল্যাটারাল। লাস্ট, যেহেতু বলেছিলাম রিওনমিক হলেই আমার ডেসিপেটিভ হবে। এখানে অন্য কেস, যেহেতু পার্টিকেলগুলোর মুভমেন্ট হতে পারে, পার্টিকেলগুলোর মধ্যে মুভমেন্ট হতে পারে, তাহলে তারা কাজ করতে পারে, সেক্ষেত্রে ডেসিপেটিভ। দেখ, হলোনমিক, বাইল্যাটারাল, রিওনমিক, ডেসিপেটিভ। বল। ওই যে বলছি যে ওখানে ভেলোসিটি মানে ইকুয়েশনে ভেলোসিটির কোনো ইয়ে না থাকলে তার ভি টার্ম থাকবে। হ্যাঁ। এবার ভি টার্ম থাকলে তুই তো তাকে ইন্টিগ্রেট করে আর করে দিতে পারিস, টাইমের ইন্টিগ্রেশন করে। হ্যাঁ হ্যাঁ তো যদি তোর ভি টার্ম, কথার কথা বলছি, যদি তোর এমন একটা ইকুয়েশন বেরোলো, কি বলে, এই কনস্ট্যান্ট ইকুয়েশন যার মধ্যে ভেলোসিটি আছে, কিন্তু তুই দেখছিস যে তুই ইন্টিগ্রেট করে ওকে আর করে দিতে পারবি, হ্যাঁ মানে চাইলে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারিস ইকুয়েশনটাকে, ইন্টিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হোলোনমিক হলো। কিন্তু যদি ভেলোসিটি থাকে আর সেটাকে ইন্টিগ্রেট করে টাইম মানে আর না আনা যায়, বুঝা গেল তো? সেক্ষেত্রে ওটা আমার কি হয়ে যাবে, সেক্ষেত্রে ওটা আমার নন হোলোনমিক হয়ে যাবে। এবার নন হোলোনমিকের একটাই কেস আসবে, তোরা এতগুলো দেখছিস তো, একটাই নন হোলোনমিকের কেস আসবে, যখন একটা গোল বল স্ফিয়ার একটা ইনক্লাইন প্লেনে রোল করছে বা নর্মাল রোল করছে, একটাই কেস আসবে তোর নন হোলোনমিকে, বাকি সব আমাদের এখানে হোলোনমিক। ঠিক আছে, পরেরটাই যায়। হ্যাঁ বল। লাস্ট কেসটা, হ্যাঁ, সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের ফর্মুলা বলে দিয়েছিলাম, কনস্ট্যান্ট ইকুয়েশন আর ইকুয়ালস টু এল। এবার টাইমের ফাংশন, আচ্ছা সবার আগে তো হোলোনমিক হয়ে যাচ্ছে,
কারণ এটার মধ্যে ভেলোসিটি নেই। সেকেন্ড, হুম। টাইমের ফাংশন নয়, তার মানে স্ক্লেরোনমিক। থার্ড, ইকুয়েশন, তার মানে বাইল্যাটারাল। ফোর্থ, এটার মধ্যে কোনো আমার আচ্ছা এইখানটায় এটা যে ডেসিপেটিভ হবে না কনজারভেটিভ হবে, তার কারণটা কি? এইখানটায় দেখ, এটা তোদের বলেছিলাম যে এই যে টি যেটা, এইটা হচ্ছে আমার টিটা হচ্ছে আমার টেনশন বা ফোর্স অফ কনস্ট্যান্ট, তাই তো? হুম। আর মোশনটা কোন দিকে হচ্ছে? এইদিকে মোশনটা হচ্ছে আর এর মোশনটা, এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। হুম। আর দেবো না, এইদিকে ডিসপ্লেসমেন্টের অন্য নাম দিই, ধর এক্স দিলাম বা ডেল্টা আর দিই, ডেল্টা আর দিই। ডেল্টা আর আর টি এরা একে অপরের মধ্যে কি অ্যাঙ্গেলে রয়েছে? থিটা। দেখ ভালো করে ডেল দেখ। থিটা। আরে দূর, মানে বুঝতে পারছি না কোনটা। ডেল্টা আর আর টি। ধর আরেকবার ছবি আঁকছি, এই তো, এই হচ্ছে সিম্পল পেন্ডুলাম, এই দিকে টি কাজ করছে, ডেল্টা আরটা এই দিকে কাজ করছে, তাহলে 90 ডিগ্রি 90 অ্যাঙ্গেল আছে। ডিগ্রিতে আছে। ইয়েস, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ডেল্টা আর আর টি। তাহলে ওয়ার্ক ডান যদি আমার টি আর আর ডেল্টা আর এর মধ্যে ওয়ার্ক ডান করি, তাহলে তো ওটা Zero হয়ে যাবে constant কি? হবে। কনস্ট্যান্ট হয়ে যাবে, হ্যাঁ, 0 হয়ে যাবে। জিরো হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে বল এইখানটায় টিটা কি? ফোর্স অফ কনস্ট্যান্ট। হ্যাঁ। ফোর্স অফ কনস্ট্যান্টের জন্য ওয়ার্ক ডান জিরো হচ্ছে, যেহেতু 90 ডিগ্রি, অ্যাজ হ্যাঁ। টি পারপেন্ডিকুলার টু ডেল্টা আর। হ্যাঁ। হুম। তার মানে কি হয়ে গেল? আমার কনস্ট্যান্ট ফোর্স কোনো কাজ করছে না, তার মানে এটা হয়ে গেল কনজারভেটিভ। আর আমি এমনি, এটা কিন্তু কোনো কারণ না, আমি তোদেরকে এমনি একটা ট্রিক বলে দিয়েছি যে নর্মালি রিওনমিক হলে কিন্তু কনজারভেটিভ, সরি ভুল বললাম, স্ক্লেরোনমিক হলে কিন্তু কনজারভেটিভ হয় নর্মালি। কনজারভেটিভ। কিন্তু অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এইটা যে টেনশন ইন্ডাস্ট্রিং ইজ প্যারালাল টু আর, তাই জন্য এই ডটটা আমার জিরো হয়ে যাচ্ছে, আর হবে না, এটা ডট প্রোডাক্ট 0 তাই ডেল্টা ওটা আর হবে, এটা ডেল্টা আর হয়ে যাবে, তাই জন্য ওয়ার্ক ডান জিরো, হেন্স কনজারভেটিভ। ঠিক আছে তো? ওকে। পেন্ডুলাম অফ ভ্যারিয়েবল লেন্থ। পেন্ডুলাম অফ ভ্যারিয়েবল লেন্থের ক্ষেত্রে কি হচ্ছে? পেন্ডুলামের যে লেন্থটা আছে, এলটা মাঝে মধ্যে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, মানে রাবারের দড়ির মধ্যে বব ঝুলিয়ে ঘোরানোর মতো কিছু একটা কেস। ব্যাপার হতে পারে, এটা বেড়ে যেতে পারে। তার মানে এলটা আর কনস্ট্যান্ট হবে না, এলটা আমার ফাংশন অফ টি হবে, এল যেটা আছে সেটা ফাংশন অফ টি হবে। টি। আর এক্ষেত্রে তাহলে তুই দেখ টেনশনের আর অপোজিট আরটা হচ্ছে এলএন ফাংশনটাই। টেনশনের অপোজিট দিকে কিন্তু একটা আমার ডেল্টা আর থাকতে পারে, মানে টি প্যারালাল টু ডেল্টা আর হতে পারে কিন্তু এক্ষেত্রে। আচ্ছা। টি প্যারালাল টু ডেল্টা আর মানে ওয়ার্ক ডানটা আমার নন জিরো হবে। হ্যাঁ। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডেসিপেটিভ হয়ে গেল ফার্স্ট কেস। আগেরটার ক্ষেত্রে আমার আরটা টি এর সাথে কি ছিল? পারপেন্ডিকুলার ছিল, তাই তো? সিম্পল পেন্ডুলামে আমার ডেল্টা আর টি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার ছিল, মানে টেনশনের রেসপেক্টে। এখানে কিন্তু আমার যেহেতু লেন্থটা বাড়ছে বা কমছে, আমার কিন্তু চেঞ্জ ইন লেন্থ বা ডেল্টা আর যেটা ডিসপ্লেসমেন্টটা, সেটা কিন্তু আমার টেনশনের সাথে প্যারালাল হলেও হতে পারে। তো এই কারণে আমার একটা ওয়ার্ক ডান থেকে যেতে পারে। আচ্ছা। এই ওয়ার্ক ডানটা কার দ্বারা ওয়ার্ক ডান? কনস্ট্যান্ট ইকুয়েশন দ্বারা ওয়ার্ক ডান, কনস্ট্যান্টের সরি ফোর্স অফ কনস্ট্যান্টের দ্বারা ওয়ার্ক ডান। তার মানে এটার ক্ষেত্রে কি হয়ে গেল? আমার কনজারভেটিভ হচ্ছে কি ডেসিপেটিভ হবে? কি হবে? কনজারভেটিভ না ডেসিপেটিভ? ওয়ার্ক ডান হচ্ছে ডেসিপেটিভ হবে। ফোর্সেস অফ কনস্ট্যান্ট যদি কোনো কাজ করে তাহলে ডেসিপেটিভ, মাথায় রাখতে হবে, ঠিক আছে? দ্বিতীয়, এবার বাকি কি কেসেসগুলো খেয়াল কর। সবার আগে তো এখানটায় ভেলোসিটি নেই, ইকুয়েশনটায় কনস্ট্যান্ট ইকুয়েশন হচ্ছে এইটা, কনস্ট্যান্ট ইকুয়েশন হচ্ছে এইটা, আর এল ফাংশন অফ টি। আগেরটায় আর এল ছিল, এবার আর এল ফাংশন অফ টি, এটাকে আর এফ টিও লেখা যেতে পারতো, ভুল হতো না কিন্তু। ঠিক আছে তো? মানে মধ্যে কথা টাইমের ফাংশন। তো সবার আগে এটাতে তো আমার কোনো ভেলোসিটি নেই, তাহলে এটা আমার কি টাইপের ইকুয়েশন হয়ে গেল? আই মিন কি হলো? হলোনমিক না নন হলোনমিক? হলোনমিক। সেকেন্ড, এটার মধ্যে টাইম ডিপেন্ডেন্ট, তার মানে রিওনমিক। আর ওটা হচ্ছে থার্ড হচ্ছে ইকুয়েশন মানে বাইল্যাটারাল, ইকুয়েশনের ফর্মে আছে। আর ও, ডেসিপেটিভ equation তো form। বলেই দিলাম কেন হচ্ছে। হ্যাঁ, তার হচ্ছে ওই তো বাইল্যাটারাল। বাইল্যাটারাল হচ্ছে কেন? ইকুয়েশন ফর্মে আছে বলে। ইকুয়েশন ফর্ম হলে বাইল্যাটারাল, যদি গ্রেটার দেন লেস দেন থাকে তাহলে ইউনিল্যাটারাল হয়। ঠিক আছে? বোঝা গেল এই জায়গাটা?
হ্যাঁ হ্যাঁ গ্যাস মলিকিউল ইন এ স্ফেরিক্যাল কন্টেনার, একটা কন্টেনার রয়েছে যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তার মধ্যে গ্যাস মলিকিউলস রয়েছে, সেন্টারটাকে আমি অরিজিন ধরলাম। তো গ্যাসের যে সেন্টারের থেকে গ্যাসের আমার কি হচ্ছে, গ্যাসের যে মলিকিউলসগুলো দূরত্ব হচ্ছে আর আই, স্মল আর আই। তাহলে সামনে অধের লোক ভিতর কেন আচ্ছা, তাহলে এই যে আর এক্ষেত্রে আমার কি হচ্ছে, যেহেতু আমার কন্টেনারের ভেতরেই থাকবে, যেহেতু আমার কন্টেনারের ভেতরেই থাকবে, তাই জন্য স্মল আর আই ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তাই তো? লেস দ্যান, তাহলে এটা আমার কি হয়ে গেল? আচ্ছা, আবার তাহলে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন। এবার তাহলে তোরা বল কি কি হচ্ছে। প্রথমত এটা যেহেতু ভেলোসিটি নেই, হলোনমিক, টাইমের উপর নির্ভর করছে না, তাই টাইম ইন্ডিপেন্ডেন্ট, স্ক্লেরোনমিক। টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্লেরোনমিক। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে কি ইকুয়েশন ফর্মে আছে না ইনইকুয়ালিটি ফর্মে আছে? ইনইকুয়ালিটি তাহলে না, কোনটা দুটোই তো আছে? রয়েছে। না না না, ইনইকুয়ালিটি ইকুয়েশন ফর্ম শুধু আমার ইকুয়াল টু থাকবে, দাদা আমার হ্যাঁ, বইয়ে আর বইয়ে যদি দেওয়া আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে তাহলে সেটাকে আমি ইনইকুয়ালিটি ধরবো, ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। বল কি বলছিস চিন্ময়? বইয়ে লেখা আছে নন হলোনমিক কনজারভেটিভ মানে ইউনিল্যাটারাল। নন হলোনমিক দেওয়া আছে, নন হলোনমিক নন মানে হলোনমিক তো তার হওয়ার- মধ্যে এটা নন এখানে বলছে যে নন আর আই হলোনমিক তো হওয়ার কথা নয়, কিছু ভুল হচ্ছে। position vector ith molecule we write that the center of the origin মানে এরকম কিছু একটা লেখা আছে, আমি বুঝতে পারছি না কি। এটা তো নন হলোনমিক হওয়ার কথা না, হলোনমিকই তো হবে। আমি একবার চেক করবো দাঁড়া পরে, এটা হলোনমিকই হওয়া উচিত, কারণ ভেলোসিটি নেই আচ্ছা তো। ঠিক আছে। হ্যাঁ এটা দেখতে হবে, ঠিক এটা আছে। আমায় দেখতে হবে। না আরেকটা কেস আছে, সেটা হচ্ছে, এবার আমাকে ওটা চেক করতে হবে, আমি এখন মাথায় আসছে না। আচ্ছা ওকে। যদি ইউনিল্যাটারাল হয় অনেক সময়, তাহলে কারণ ইকুয়েশন বাদ দিয়ে যদি ইনইকুয়ালিটিস ফর্মে থাকে অনেক সময় সেটাও নন হলোনমিক হয়ে যায়, ঠিক আছে? এটা একটা আমি আচ্ছা। এই একটা বইতে আমাকে এটা জেবি স্যার বলেছিলেন, আমাকে ওই বইটা খুঁজতে হবে একটা ওই কি কার বই ছিল জানো, ওই বইটা এই নাম নিয়মটা ছিল, ওটা হচ্ছে গোল্ডস্টাইনের যে ফিজিক্সের বইটা, ও আচ্ছা ওই বুঝলাম। ওটার মধ্যে মোস্ট প্রবাবলি এই ব্যাপারটা লেখা ছিল যে হলোনমিক হবে নন হলোনমিক যদি আমার ইকুয়েশন ইনইকুয়ালিটি ফর্মে থাকে। তো সেই ক্ষেত্রে এটা যদি দেখা যায় তাহলে এটা আমার কিন্তু নন হলোনমিক হচ্ছে, আমাকে একবার চেক করতে হবে, ওটা আমার এখন শিওর নেই। আচ্ছা যাই হোক, তাহলে আপাতত হলোনমিক না নন হলোনমিক বাদ রাখ, বাকি তিনটে দেখা যাক। প্রথমত তো এটা আমার টাইমের ফাংশন নয়, তাই জন্য এটা হচ্ছে স্ক্লেরোনমিক। হুম হুম। হ্যাঁ সেকেন্ড হচ্ছে কি ইউনিল্যাটারাল, যেহেতু আমার এটা ইকুয়েশন ফর্মে নেই। ইকুয়েশন ফর্মে নেই। আর কনজারভেটিভ, কারণ এখানে কোনো কনস্ট্যান্টের ফোর্সগুলো কোনো কাজ করছে না, কনস্ট্যান্টের ফোর্সগুলো কোনো কাজ করছে না, ঠিক আছে? করছে না। পরের এক্সাম্পলে যদি যাচ্ছি, গ্যাস মলিকিউলস ইনসাইড এ কন্ট্রাক্টিং অর এক্সপ্যান্ডিং স্পেরিক্যাল কন্টেনার। এক্ষেত্রে আমার ফর্মুলা হয়ে যাবে এইটা, দেখতে পাচ্ছিস তো, আর আই লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল আর টি, মানে আরটা এখানে ফাংশন অফ টাইম, ঠিক আছে? হ্যাঁ তার মানে রিওনমিক হয়ে গেল, রিওনমিক। হ্যাঁ ইউনিল্যাটারাল হয়ে গেল। হ্যাঁ। আর এটা ডেসিপিটিভ হবে, কেন ডেসিপিটিভ হবে এটা বলে দিচ্ছি। ধর এটা হচ্ছে আমার চেম্বারটা, চেম্বারটা আমার কি হচ্ছে, কন্ট্রাক্ট করছে, মানে এইদিকে নিচের দিকে চাপছে। হ্যাঁ তখন আমার একটা মলিকিউল এসে একে ধাক্কা দিল। হ্যাঁ যদি আমার চেম্বারটা মুভ না করতো, যদি আমার চেম্বারটা মুভ না করতো, তাহলে মলিকিউলটা যে ফোর্স নিয়ে ধাক্কা দিত, যে ভেলোসিটি নিয়ে ধাক্কা দিত, সেই ভেলোসিটি নিয়ে ছিটকে যেত। হ্যাঁ v1 ইকুয়ালস টু v1 হতো, মাইনাস v1 হয়ে যেত, তাই তো? কিন্তু যদি আমার এই দেওয়ালটা কি হয়, কন্ট্রাক্ট করে, চেপে যায় নিচের দিকে, তাহলে যখন এই ধাক্কা দেবে তখন এই দেওয়ালটার জন্য এর উপরে একটা এক্সট্রা ফোর্স কাজ করবে, তার জন্য হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে হলো কি আমার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, হুম ভেলোসিটিটা বেড়ে যাবে, ভেলোসিটি বেড়ে যাওয়া মানে কাইনেটিক এনার্জিও বেড়ে যাওয়া, হ্যাঁ, তার মানে ওয়ার্ক ডান তার মানে ওয়ার্ক ডান হচ্ছে না, হলে কাইনেটিক এনার্জি কি করে বাড়লো? তো সেই কারণে তখন এটা ডেসিপেটিভ ফোর্স হয়ে গেল। উল্টো কেস যদি আমার এটা এক্সপ্যান্ড করতো,
এই কন্টেনারটা, তাহলে কি হতো, তাহলে আমার ভেলোসিটিটা তাহলে- কমে যেত, তো হ্যাঁ কাইনেটিক এনার্জি লুজ হতো, কাইনেটিক এনার্জি লুজ হতো, এক্ষেত্রে আমার একরকম ওয়ার্ক ডান হচ্ছে। বোঝা গেল তো এই জায়গাটা? নেগেটিভ তাহলে বোঝা গেল তো? হ্যাঁ 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 পার্টিকেল অন সারফেস অফ আর্থ, Ri equals to R, আর কিছু লাগবে না, স্ক্লেরোনমিক বাইল্যাটারাল কনজারভেটিভ। তারপরে এই পোকাগুলো কোথেকে আসছে? জানি না। আচ্ছা নেক্সট, এটা একটা আলাদা রকম এক্সাম্পল, বিট স্লাইডিং এ ওয়্যার উইচ ইজ রোটেটিং। বিট স্লাইডিং এ রোটেটিং ওয়্যার মানে একটা তার রয়েছে, এই তারটার মধ্যে দিয়ে, তারের মধ্যে একটা ছোট্ট বিট রয়েছে, একটা গোল কিছু রয়েছে, এটা এই তারের মধ্যে দিয়ে স্লাইড করছে, আর এই তারটা কিন্তু আমার রোটেট করছে, এই বরাবর রোটেট আচ্ছা। করছে। তো যে কোনো আচ্ছা। পয়েন্টে এই যে বিট যেটা আছে, বিট বলতে একটা ওই মালার ওই কি বলে, এই ছোট্ট একটা গোল হয় না মালা গাঁথে যেটা দিয়ে, সেই জিনিসটা, এইটা ধর পজিশন হচ্ছে যে কোনো মোমেন্টে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, তাহলে বাই ফর্মুলা কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান ওমেগা টি, ওমেগা টি হচ্ছে টি টাইমে অ্যাঙ্গেল, হ্যাঁ সেখান থেকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস এক্স ট্যান ওমেগা টি ইকুয়ালস টু 0। এই দুটো, আরেকবার বলবে? এই এই যে বিটটা রয়েছে, এই বিটটার পজিশন যে কোনো মোমেন্টে হচ্ছে আমার এক্স ওয়াই, আচ্ছা যে কোনো মোমেন্টে এই বিটের পজিশন হচ্ছে এক্স ওয়াই, আর হুম এবার এক্স আর ওয়াই কি, আর বিটটা কি হচ্ছে টাইমের সাথে সাথে এই চেঞ্জ হচ্ছে, মানে কিছুক্ষণ পর তো বিটটা আমার এখানে চলে আসবে, হ্যাঁ তাই তো, কারণ আমার তো তারটাও ঘুরছে। হুম তাহলে আমার কি হচ্ছে, এক্স ওয়াই যেটা আছে সেটা কিরাম ফর্মুলায় আমার রিলেটেড, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান ওমেগা টি ফর্মুলা রিলেটেড, কি রিলেটেড নয়, হ্যাঁ ওমেগা টি হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, যেটা টাইমের সাথে সাথে বাড়বে, যত বাড়বে তত আমার কি হবে, এই যে তারটা রয়েছে সেটা আমার এইদিকে রোটেট করবে। বোঝা গেল তো? বোঝা গেল? হুম তাহলে সেক্ষেত্রে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন কি হচ্ছে, দুটো হচ্ছে, একটা হচ্ছে আইদার ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান ওমেগা টি, বা এটাকেই আমি ঘুরিয়ে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স ট্যান ওমেগা টি ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমার কনস্ট্যান্ট ইকুয়েশন। তো দেখ এবার কনস্ট্যান্ট ইকুয়েশন দেখে কি বোঝা যাচ্ছে, সবার আগে এটা হোলোনমিক হচ্ছে, টাইম ডিপেন্ডেন্ট, তাই আমার এটা রিওনমিক, হুম ইকুয়েশন বলে বাইল্যাটারাল, আচ্ছা আর যেহেতু আমার রিওনমিক হচ্ছে আমি বলতে পারবো এটা ডেসিপেটিভ, কারণ তোরা দেখে নে এটা যে রোটেট করছে, রোটেট করার জন্য আমার এর উপর তো একটা ওই সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে, হ্যাঁ তো সেই হিসাবে তো এর উপর একটা ওয়ার্ক ডান হবে ডিউ টু দ্য ফোর্সেস অফ কনস্ট্যান্ট, হুম সেই কারণে এটা আমার ডেসিপেটিভ হচ্ছে। কি সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি, যেটা টুয়ার্ডস সেন্টার, সেন্টার, ইয়েস। সেন্ট্রিপিটাল, তাহলে তো দাদা ওটার তো কোনো ওয়ার্ক ডান হবে না, কারণ ডিসপ্লেসমেন্ট তো জিরো হয়। এখানে দু রকম ডিসপ্লেসমেন্ট আছে না, না এখানে তো বিটটা স্লাইড করছে, বিটটা তো ফিক্সড নেই না, বিটটা তো মুভ করছে। আচ্ছা বিডের অ্যাকচুয়ালি কেসটা বিটটা হচ্ছে কি ওয়ার্ক বলতো, ডান, এখানে ওয়ার্ক ডান কিন্তু হবে, বিটটা কিন্তু বাইরের দিকে যেতে চাইবে ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল, হ্যাঁ তো ভেবে দেখ, তুই যদি একটা ইয়েকে ওইভাবে ধরে ঘোরাস না, তাহলে তোর কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, তুই এই বিটটা বাইরে ওয়ার্ক ডানটা হবে বিটটার উপরে, মানে অবভিয়াসলি। আলটিমেট। তো ওয়ার্ক ডান হচ্ছে কে করছে, কনস্ট্যান্টটা করছে, হুম তার মানে এটা ডেসিপেটিভ হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল তো? হুম নেক্সট, বডি অন এন ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেনের মধ্যে একটা বডি রয়েছে, এই ইনক্লাইন্ড প্লেনের একটা বডি, এই যে বডিটা রয়েছে যে কোনো মোমেন্টে বডিটার ওপর নর্মাল রিয়াকশন যেটা ফোর্স অফ কনস্ট্যান্ট উপরের দিকে কাজ করছে, আর বডিটা মুভ করছে কোন দিকে, এই দিকে মুভ করছে, এই দিকে আমার মুভমেন্ট হচ্ছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে আমার ফোর্সেস অফ কনস্ট্যান্টের 90 ডিগ্রি আমার মোশনটা আছে, তার মানে কনজারভেটিভ হয়ে গেল। কনজারভেটিভ আর এইটার ক্ষেত্রে ঠিক আগেরটার মতোই হবে, শুধু আমার এখানে থিটা থাকছে, এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা থাকছে।
হুম আগে যেমন ওমেগা টি ছিল, এখানে ওমেগা টি এর জায়গায় থিটা, থিটাটা তো আমার টাইমের সাথে চেঞ্জ হবে না, হুম, থিটা তো আর আমার টাইমের সাথে চেঞ্জ হবে না। হুম, তাহলে এটা আমার কি টাইপের ইকুয়েশন হয়ে গেল? স্টেরোনমিক ইকুয়েশন হয়ে গেল। হুম, বাইল্যাটারাল হলো যেহেতু ইকুয়েশন ফর্মে আছে, কনজারভেটিভ হলো, আর অবভিয়াসলি হোলোনমিক যেহেতু কোনো ভেলোসিটি নেই। ক্লিয়ার হলো? হুম, তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট। একদম টাইম ইন্ডিপেন্ডেন্ট না, টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে স্ক্লেরোনমিক হচ্ছে, হ্যাঁ আর হোলোনমিক মানে হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। ভেলোসিটি ও। ইকুয়েশনের মধ্যে ভেলোসিটি নেই, বা থাকলেও হ্যাঁ। সেটাকে আমি ইন্টিগ্রেট করে আমি ভেলোসিটি রিমুভ করতে পারবো। নন হোলোনমিক সিস্টেম, হ্যাঁ এটা হচ্ছে অন্য একটা স্পেশাল কেস যেগুলোকে আমরা ক্যানট বি মেড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটিস। আচ্ছা এটার দুটো এক্সাম্পল আমি দিয়েছি, মানে একটা এই পুরো জিনিসটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়েছি। একটা স্ফিয়ার, সেটা আমার একটা ইনক্লাইন প্লেনের মধ্যে রোল করছে, ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে রোল করছে, রোল হচ্ছে, এটা ইনক্লাইন প্লেন ছাড়া এমনিও রোলিং হতে আচ্ছা। পারে। এটার ক্ষেত্রে হ্যাঁ, তুই দেখ, ধর এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্টে এইখানে আমি একটা পি ধরলাম, একটা পয়েন্ট পি ধরলাম, এই পি পয়েন্টটা তুই ভাব, এটাও তো আমার গোল হয়ে এরকমভাবে ঘুরবে, তো যেমন যেমন রোল করবে এই পি হ্যাঁ। পয়েন্টটাও ঘুরবে। আর এইটা যদি মিডিল হয়, এটা সেন্টার অফ মাস হয়, সেন্টার অফ মাসটা আমার এইদিকে এগোচ্ছে একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে, হ্যাঁ, এই ভেলোসিটিটাকে নাম দিলাম ভিসিএন। আচ্ছা ঠিক আছে, সেন্টার অফ মাসের ভেলোসিটিটা হচ্ছে ভিসিএন। এই পয়েন্ট পিটা যে ভেলোসিটি নিয়ে গোল হয়ে রোটেট করছে, লিনিয়ার ভেলোসিটি, মানে ধর এই ভেলোসিটিটা লিনিয়ার, একটা ইনস্ট্যান্টেনিয়াস লিনিয়ার ভেলোসিটি, বুঝতে পারছিস তো? ও। সেটাকে আমি নাম দিলাম ভি। বুঝতে পারছিস তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? ধর একটা গোল জিনিস, সরি, ধর একটা গোল জিনিস, ধর তারিখা গোল হবে না এখানে, যে কোনো মোমেন্টের যে ভেলোসিটিটা হয় এই বরাবর, সেটাই তো আমার ভেলোসিটি। হুম, এইটাকে লিনিয়ার ভেলোসিটি বলি তো। হুম, আর হুম, তার পারপেন্ডিকুলার যেটা হয় সেটা ওমেগা বলি, যেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। বুঝতে পারছিস তো? হ্যাঁ তো ধর এই যে আমার সার্কেলটা রয়েছে, এটা এটার যে সেন্টারটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আহা কি হলো, এর সেন্টার অফ মাসটা যে ভেলোসিটি নিয়ে এগোচ্ছে সেটাকে আমি নাম দিলাম ভিসিএন। হুম, আর এই পয়েন্ট, আচ্ছা। এখানে একটা পয়েন্ট পি ধরলাম, সেটার ভেলোসিটি যেটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি একটা পার্টিকুলার টাইম, সেটাকে আমি ধরলাম ভি। ঠিক আছে, আচ্ছা। আর এটার VL, রোটেশনের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা, রোটেশনের অ্যাঙ্গুলার। ওমেগা। তাহলে আমার এইটার যে ভিসিএম ভি আর আর এইগুলো আর ওমেগা কিভাবে রিলেটেড, এই ফর্মুলা দিয়ে রিলেটেড। এটা হচ্ছে সেই আমাদের সেন্টার ফোর্স। সেন্ট্রাল ফোর্সে ছিল, ভি ইকুয়ালস টু ভিসিএম প্লাস ওমেগা ক্রস আর। এটাই এক্ষেত্রে কনস্ট্যান্ট ইকুয়েশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা কেস, ধর একটা সার্কেল, যেটা ধর একটা স্ফিয়ার রোটেট করছে, হুম, একটা স্ফিয়ার ধর রোটেট করছে, এক second। স্ফিয়ারটা আমার এইভাবে রোটেট করতে পারে, হুম, তাহলে আমার এই দিকে ওমেগা হবে। হুম, স্ফিয়ারটা একটু বেঁকেও রোটেট করতে পারে, তাহলে একটা ওমেগা এইদিকে হবে। স্ফিয়ারের রোটেশন কিন্তু আমরা পার্টিকুলারলি বলতে পারবো না, কিন্তু স্ফিয়ারের রোটেশনে কিন্তু আমার ওমেগা চেঞ্জ হতে পারে, বুঝতে পারছিস তো? ওমেগাগুলো কোয়ার্ডিনেট ওমেগায় ভেঙে যায়, ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড, বুঝলাম। কারণ ওটা তো যে কোনো দিকে ঘুরে যেতে পারে। হ্যাঁ তাহলে এইটার জন্য এই কথাটা মাথায় রাখবি যে আমার যে কি বলে, এটার ক্ষেত্রে ওমেগা যেটা, সেটা আমার থিটার টোটাল ডেরিভেটিভ, টোটাল টাইম ডেরিভেটিভ হয় না, টোটাল টাইম ডেরিভেটিভ হবে। সরি, এখানে টাইম কথা অ্যাড করে দিস, একটা টোটাল টাইম ডেরিভেটিভ হবে। হুম, মানে স্ফিয়ারের ক্ষেত্রে ওমেগা ইজ নট ইকুয়ালস টু ডি থিটা ডিটি, কারণ আচ্ছা ওমেগা অনেক রকম হতে পারে, আর থিটাটাও চেঞ্জ হয়ে যেতে পারে, একরকম থিটা হবে না। কীভাবে হবে সেটা তো বুঝতেই পারছিস, এইভাবেও রোটেট করতে পারে, একটু বেঁকে গিয়েও রোটেট করতে পারে,
রোটেট হ্যাঁ। করতে করতে এই সাইডে সরে গেল। ঠিক আছে, এটা কেন? কারণ এটা একটা স্ফেরিক্যাল শেপে রয়েছে। তো যেহেতু আমার এক্ষেত্রে ওমেগা ইজ নট ইকুয়ালস টু টোটাল টাইম ডেরিভেটিভ অফ থিটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, এই জিনিসটাকে না আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। না হলে কি করতাম বলতো, এটা ইন্টিগ্রেট করে আর ইকুয়ালস টু আর তো হতো না, ক্যাপিটাল হতো। যদি এটাকে ইন্টিগ্রেট করা যেত আর ইকুয়ালস টু আরসিএম প্লাস থিটার একটা কিছু একটা ফর্মে আমরা নিয়ে আসতে পারতাম, যেটা টাইম ডেরিভেটিভ ইন্টিগ্রেট করে থিটা ফর্ম পড়ে থাকতো, কিছু একটা ফর্মে এইভাবে আমরা নিয়ে আসতে পারতাম, প্লাস ডট ডট, মানে ইন্টিগ্রেট করে এটাকে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করতে পারতাম যদি আমার ওমেগাটা আমার কি হতো, ওমেগাটা যদি আমার ইন্টিগ্রেট বা আমার ওমেগাটা থিটার টোটাল টাইম ডেরিভেটিভ হতো। যেহেতু এটা করা যাচ্ছে না, তাই জন্য এটা কি হচ্ছে, আমার ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করতে পারছি না, তাই জন্য এটা আমার নন ইন্টিগ্রেবল হচ্ছে, অ্যান্ড হেন্স ইট ইজ হলোনমিক। ইট ক্যানট বি মেড ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, হেন্স নন হলোনমিক। বোঝা গেল তো? হ্যাঁ। কিন্তু এইটা যদি আমার এটা ক্ষেত্রে যদি আমার একটা সিলিন্ডার থাকতো, খেয়াল করে দেখ, সিলিন্ডারের কিন্তু একটাই অ্যাক্সিস অফ রোটেশন আছে। সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু ওমেগা আমার একমাত্র এই বরাবরই থাকবে, চেঞ্জ হবে না। আর থিটাটা আমার এই বরাবর চেঞ্জ হচ্ছে, এই বরাবর আমার থিটা চেঞ্জ হচ্ছে, কারণ এই অ্যাক্সিস বরাবর ছাড়া তো অন্য কোনোভাবে আমার ঘুরতে পারে না সিলিন্ডার রোল। তাহলে এক্ষেত্রে আমার ওমেগা ইজ টোটাল টাইম ডেরিভেটিভ অফ থিটা, ওমেগা ইজ টোটাল টাইম ডেরিভেটিভ অফ থিটা। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, ইন্টিগ্রেট করলে এটা থেকে ভেলোসিটি আউট হয়ে যাবে, তাহলে এটা আমার কি টাইপ হয়ে গেল, হলোনমিক হয়ে গেল। তো স্পেয়ার থাকলে নন হলোনমিক, আর যদি আমার সিলিন্ডার রোল করে তাহলে সেটা হলোনমিক। বোঝা গেল তো? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি, যে যদি আমার ইকুয়েশন, কনস্ট্যান্ট ইকুয়েশনটা যদি আমার নন ইন্টিগ্রেবল হয় তাহলে সেটা নন হলোনমিক হবে। কনস্ট্যান্ট ইকুয়েশনটা যদি নন ইন্টিগ্রেবল হয় তাহলে সেটা নন হলোনমিক হবে। একটা কনক্লুশন আছে। হ্যাঁ, হ্যালো। ভেলোসিটি না, যদি ইন্টিগ্রেট না করা যায় তাহলেও সেটা নন হলোনমিক। দেখবি তোদের বইতে ফার্স্ট এক্সাম্পল 1 এইটা দেওয়া রয়েছে, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে যে চেক করে এটা হলোনমিক কি হলোনমিক নয়। আচ্ছা, তো এই দুটো ইকুয়েশনকে আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করা যাচ্ছে, তাই জন্য দুটোই আমার হলোনমিক বেরোচ্ছে। বোঝা গেল তো? সিম্পল, জাস্ট ইন্টিগ্রেট করে দেখবো, যদি ইন্টিগ্রেট করা যাচ্ছে তাই জন্য এটা হলোনমিক হচ্ছে। ঠিক আছে তো? দেখবি এক্সাম্পল 1 এটা তোদের বইয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা জানবো যে আমাদের এতদিন যে মেকানিক্স আমরা করতাম আর এখন আমরা যে মেকানিক্স করছি, এই দুটো মেকানিক্সের মধ্যে তফাৎটা কোথায় আছে। প্রথমত ধর, এতদিনে যে মেকানিক্সটা করতাম সেটা কিন্তু নর্মালি আমার ফ্রি বডিকে নিয়েই কাজ হতো, কিন্তু মানে যে বডিটার মধ্যে আমার শুধুমাত্র কোনো কনস্ট্যান্ট নেই। কিন্তু খেয়াল করে দেখ, এতদিন আমরা যে নিউটনিয়ান মেকানিক্স করেছি তার মধ্যে কি কনস্ট্যান্টের ইউজ হচ্ছিল? আমরা কিন্তু করিনি। আমরা একটা পার্টিকেলের ওপর একটা পার্টিকেলের ওপর কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা জানতাম, সেইটাতে তারপর ফোর্স F ইকুয়ালস টু ma আমরা ইউজ করতাম। এটা হচ্ছে আমরা নিউটনিয়ান মেকানিক্সের ফর্মুলা ছিল, F ইকুয়ালস টু ma বা F ইকুয়ালস টু dp dt। এটা ছিল আমাদের নিউটনিয়ান মেকানিক্সের ফর্মুলা। এটা দিয়ে আমরা করতাম কি বলতো, F ইকুয়ালস টু ma বা F ইকুয়ালস টু dp dt করে আমরা আলটিমেটলি কি করতাম, এটা আমার F ইকুয়ালস টু কি বেরোতো মনে করে দেখ। তোরা একটা এক্সাম্পল দিচ্ছি, কথার কথা বলছি। আমরা ধর এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা কি করতাম, ফোর্সটা জানতাম, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটাকে কি হিসেবে লিখতাম, d2x dt।
তারপর কি করতাম, এই ইকুয়েশনটা থেকে আমরা ইকুয়েশন অফ মোশন নিয়ে আসতাম d2x dt2। কথার কথা এই যে যদি আমরা এটা ইকুয়ালস টু f/m হতো, f/m হতো। ধর যদি সিম্পল পেন্ডুলামের কেস করা হয় তাহলে f ইকুয়ালস টু kx হতো, মাইনাস kx। ফোর্সটা আমরা কোনোভাবে জানি, সেই জিনিসটা যদি তুই এখানে বসাস তাহলে তুই দেখবি কি পাচ্ছি, আমরা একটা ইকুয়েশন পেতাম d2x dt2 প্লাস d2x dt2 প্লাস এখানটায় আমার k/m x ইকুয়ালস টু 0, k/x এটাকে আমি ওমেগা স্কয়ার নিয়ে নিতাম। হ্যাঁ সেই তো সিম্পল পেন্ডুলামের সিম্পল তো এটা আমার কি বেরোচ্ছে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বেরোচ্ছে সেকেন্ড অর্ডার। এবার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করে আমরা কি বার করতাম, আলটিমেটলি আমাদের কাজটা কি বার করা, আলটিমেটলি এইটাকে সলভ করে এটাকে আমরা সলভ করে আলটিমেটলি বার করতাম হচ্ছে x অ্যাজ এ ফাংশন অফ t। আমরা বার করতাম x অ্যাজ এ ফাংশন অফ t। তার মানে যদি আমি জানি যে ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় থাকবে, আমি জানতে পারবো t ইকুয়ালস t টাইমের পর ওটা পার্টিকেলটা কোথায় যাবে। বুঝা গেল? এটাই হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের কাজ। কিন্তু যদি আমি ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় আছে সেটা যদি জানি আর t ইকুয়ালস টু 0-তে, তাহলে t ইকুয়ালস টু t টাইমে কোথায় থাকবে সেটাও আমি বার করতে পারবো। কি করে বার করতে পারবো? এই ফর্মুলা থেকে বার করতে পারবো। এই ফর্মুলাটা কোথা থেকে পেলাম? এটাকে কি বলে? ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন তার মানে আমাদের কিন্তু যে কোনো ক্লাসিক্যাল মেকানিক্স ও কোয়ান্টাম মেকানিক্স, নর্মালি ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু দাঁড়িয়ে আছে ইকুয়েশন অফ মোশন বার করা নিয়ে। ইকুয়েশন অফ মোশন আমরা কোথা থেকে পাচ্ছিলাম? আগের ক্ষেত্রে এতদিন আমরা নিউটন সেকেন্ড ল থেকে পাচ্ছিলাম, বা F ইকুয়ালস টু ma, এইখান থেকে আমরা পাচ্ছিলাম। আর এইগুলোতে আমার কিন্তু কনস্ট্যান্ট নর্মালি ইউজ করতাম না, কিন্তু এবার দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট কিন্তু অ্যারাইজ করছে। যেমন ধর কনস্ট্যান্ট অ্যারাইজ করার ফলে কি হচ্ছে, প্রথমত এই যে পার্টিকেলের কোঅর্ডিনেটগুলো আর ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, নো লঙ্গার ইন্ডিপেন্ডেন্ট, কারণ কনস্ট্যান্ট ইকুয়েশন দ্বারা তারা রিলেটেড। ওগুলোর উপরে বেস করে না অবভিয়াসলি। তো এই প্রবলেমটা কিভাবে চালাতে পারি? আমাকে এমন একটা কোঅর্ডিনেট চয়েস করতে হবে যাতে আমার যে কোঅর্ডিনেটটা আমার রিলেটেড হয়ে যাচ্ছে তাকে আমি বাদ দিয়ে দিতে পারি। এইরকম একটা কোঅর্ডিনেটকে বলা হয় জেনারেলাইজড কোঅর্ডিনেটস। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এই সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশন। ধর এক মিনিট, ধর সিম্পল হারমোনিক মোশনেরই একটা এক্সাম্পল দিচ্ছি। তুই যদি এই পার্টিকেলের কোঅর্ডিনেট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম তাকে যদি XYZ হিসাবে নিস, তাহলে তোর কিন্তু কি হচ্ছে, XYZ গুলো কিন্তু আমার একটা রিলেশন রয়েছে। XYZ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। XYZ তো নেব না, এটা যেহেতু আমার 2 ডাইমেনশনে মুভ করছে, আমি কিন্তু XY নেব। ঠিক আছে, কথার কথা XY নিলাম, 2 ডাইমেনশন তো XY নিলাম। তাহলে এক্ষেত্রে আমার কটা কোঅর্ডিনেট আছে? দুটো কোঅর্ডিনেট লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আর লেন্থ হচ্ছে আমার L, কথার কথা এই স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে L। তাহলে আমার এটার ক্ষেত্রে কিন্তু X আর Y ইন্ডিপেন্ডেন্ট নয়, কিন্তু x² প্লাস y² ইকুয়ালস টু L²। এটা একটা ফর্মুলা রয়েছে যেটা দিয়ে X আর Y কানেক্টেড, তাই তো? কারণ কার্ভ পাথ এটা ফলো করবে। তো বোঝা গেল তো? x² প্লাস y² ইকুয়াল টু L²। এটা তো X আর Y তো এই কনস্ট্যান্টের জন্য কি হয়েছে, এটা রিলেটেড। তো আমি এক কাজ করতে পারি, আমি XY তো কি, XY হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, XY আমি নিলাম না, আমি পোলার কোঅর্ডিনেট ধরলাম r, থিটা। r হচ্ছে আমার এই লেন্থটা, আর থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। খেয়াল করে দেখ,
আমার ক্লাস এই কনস্ট্যান্ট অনুযায়ী সব সময় কি হবে, আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার বা আর ইকুয়ালস টু এল, সব সময় আর ইকুয়ালস টু এল, তাই তো? তাহলে যেহেতু এটা আমার কনস্ট্যান্ট ইকুয়েশন, এই আর কোঅর্ডিনেটটাকে আমি বাদ রাখতে পারি, কারণ আর আমার জানার দরকার নেই। পার্টিকেলটার মোশন ভবিষ্যতে কোথায় হবে সেটা বোঝার জন্য আর আমার আরটা না জানলেও চলবে, কারণ আরটা আমরা সবসময় জানি, আর ইকুয়ালস টু এল, যেহেতু কনস্ট্যান্টে দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি জানতে হবে, থিটাটা জানলেই হবে। তাহলে আমার একটা ইকুয়েশন বার করলেই হয়ে যাবে, থিটা এজ এ ফাংশন অফ টি। বুঝতে পারছিস? তার মানে ধর যদি আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়ে কাজ করতাম, মেকানিক্সের অঙ্ক যদি আমি এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়ে সলভ করতাম, আমাকে এক্সটাকেও বার করতে হতো, ওয়াইটাকেও বার করতে হতো, কিন্তু এক্স আর ওয়াই এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এক্স ওয়াই যেটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট তাকে আমি নিলাম না, তার বদলে আমি পোলার কোঅর্ডিনেট নিলাম। আর থিটা নিলে কি সুবিধা হচ্ছে, একটা কোঅর্ডিনেট আমার কনস্ট্যান্ট ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে, আর ইকুয়ালস টু এল, তাই তো? তাহলে আমি এইটা আরটাকে নাও ধরতে পারি, আর আমার জানার দরকার নেই, কারণ আমি সবসময় জানি আর পজিশনটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু থিটাটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে। তাহলে আমি থিটার রেসপেক্টেই যদি আমি বার করে নিই, আমার কিন্তু কাজ হয়ে গেল। বোঝা গেল তো? তাহলে এই যে আমি এক্স বাই জেড না নিয়ে আমি আর থিটা ধরছি, এক্ষেত্রে আর থিটাকে আমি বলবো জেনারেলাইজ কোঅর্ডিনেট। এক্ষেত্রে আর থিটা হয়ে যাচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। তো আমরা এরকমভাবেই জেনারেলাইজ কোঅর্ডিনেটকে কিউ হিসাবে ধরা হয়, পরে এগুলো আমরা দেখব। কিউআই কিউজে, কিউআই মানে ধর তুই দুটো ভাগে ভাগ করলি, কিউ ওয়ান হলো, কিউ ওয়ান ইজ আর, কিউ ওয়ান ইকুয়ালস টু আর, আর কিউ টু হচ্ছে থিটা। যদি এটা আমার থ্রি ডাইমেনশনে থাকতো তাহলে আরেকটা অ্যাড হয়ে যেত, কিউ থ্রি হয়ে যেত, সেটা হতো আমার ফাইভ, যেটা হতো আমার স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। ধর কিউ থ্রি ইকুয়ালস টু ফাইভ হতো। বুঝা গেল? তো এইভাবে আমি এমন একটা কোঅর্ডিনেট চুজ করতে পারি যেই কোঅর্ডিনেটগুলো আমার কি হচ্ছে, আমার রিডিউসড করে দিচ্ছে, আমার ইকুয়েশনটাকে মানে কি বলবো, আমার প্রবলেমটাকে বা আমার ইকুয়েশন অফ মোশনটাকে কমিয়ে দিচ্ছে। যেমন এক্ষেত্রে আমার আরটাকে আর বার না করলেও চলবে, আমার থিটাকে বার করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এক্স ওয়াই যদি আমি নিতাম তাহলে আমাকে এক্স এর রেসপেক্টেও একটা পজিশন বার করতে হতো, আবার ওয়াই এর রেসপেক্টেও বার করতে হতো, ঝামেলা হতো। তো এইটাকেই বলে হচ্ছে এক্ষেত্রে আর আর থিটা, এটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। তো আমরা এই যে আর এক্স ওয়াই কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট না, ওরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আর থিটা খেয়াল করে দেখ, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এক্স ওয়াই ডিপেন্ডেন্ট, কিন্তু আর থিটা কি ডিপেন্ডেন্ট না, আর থিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাকে জেনারেলাইজ কোঅর্ডিনেট আমরা এমন কোঅর্ডিনেট নেব যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। বোঝা গেল তো? এগুলো আরো এক্সাম্পল যখন দেখবি জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটা বোঝা গেল তো এই ব্যাপারটা? তো জেনারেলাইজ কোঅর্ডিনেট পরে আবার করাবো, জিনিসটা আরো ভালোভাবে বোঝাবে। আর জেনারেলাইজ কোঅর্ডিনেট যেদিকে আছে পরের দিকে আছে। আচ্ছা, নেক্সট এই যে এইগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ফোর্সের জন্য কি এফেক্ট হতে পারে সেটা আমাদের কাছে জানা, কিন্তু কনস্ট্যান্ট ফোর্সেসগুলো কী কী সেটা হয়তো সবসময় নাও জানা থাকতে পারে। কনস্ট্যান্ট ফোর্সেসগুলো নাও জানা থাকতে পারে এই ক্ষেত্রে। তো আমাদের এক্ষেত্রে দরকার, যদি আমরা একটু মানে এই প্রবলেমটাকে, মেকানিক্সের প্রবলেমটাকে আমি এমনভাবে সাজিয়ে নিলাম, যেমন ধর ঠিক আগের কেসটায় আমি কিভাবে সাজালাম, আমি এক্স ওয়াইকে না ধরে আর থিটা ধরলাম, তাতে আমার হলো কি এক্স ওয়াই ডিপেন্ডেন্ট কিন্তু আর থিটা ডিপেন্ডেন্ট না, প্লাস আরটাকে আমার না জানলেও চলবে, আমার থিটা বার করলেই হয়ে যাবে। তো একইভাবে আমি কোনো একটা পদ্ধতিতে যদি আমি সাজাতে পারি যার দ্বারা হলো কি ওই কেসের মধ্যে আমার ফোর্সেস অফ কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো জিরো হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, তো সেটা করলে আমার কি হবে, সুবিধা হবে, কারণ ফোর্সেস অফ কনস্ট্যান্টগুলো কি আমরা জানা নেই। তো আমি এমন কোনোভাবে আমি জিনিসটাকে সাজাবো, মেকানিক্সের এই ফর্মুলাটা, মেকানিক্সটাকে সাজাবো এই প্রবলেমটাকে, যাতে ফোর্সেস অফ কনস্ট্যান্ট জিরো হয়ে যায়। সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে দুখানা আইডিয়াকে নিয়ে এসে দুটো কনসেপ্টকে ইউজ করে করা হয়। একটা হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আর ভার্চুয়াল ওয়ার্ক
1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন আসে, হোয়াট ডু ইউ মিন বাই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই ভার্চুয়াল ওয়ার্ক, একদম ডট প্রশ্ন আসবে 1 নম্বরের, ঠিক আছে? তো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে খুবই ছোট ইনফাইনাইটলি স্মল ডিসপ্লেসমেন্ট, ইনফাইনাইটলি স্মল ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট, যেটা আমি একটা সিস্টেমকে দিচ্ছি যাতে ওই ডিসপ্লেসমেন্ট চলাকালীন কনস্ট্যান্ট অফ ফোর্সেস ডু নট ডু ওয়ার্ক বা ডু নো ওয়ার্ক। মানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এমন ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্ট বাই ডেফিনেশন যে ডিসপ্লেসমেন্টটা যখন হবে তখন ওই বডিটার ওপর যে কনস্ট্যান্ট ফোর্সেসগুলো আছে তারা কোনো কাজ করবে না। এটা হচ্ছে ডেফিনেশন অফ, মানে খুবই হ্যাঁ বল, ইনফাইনিটেসিমাল স্মল আর ইনস্ট্যান্টেনিয়াস হওয়ার জন্য এই ব্যাপারটা কোনো ফোর্স গুলো ওয়ার্ক ডান করছে, তাই তো? এটা বাই ডেফিনেশন, এটা একটা কনসেপ্ট। এবার খেয়াল কর, ডিসপ্লেসমেন্টের মধ্যেই নাম ভার্চুয়াল দেওয়া রয়েছে, মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট নয়। জিজ্ঞেস করতে পারে যে কেন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টকে ভার্চুয়াল বলা হয়, কারণ নো রিয়েল মুভমেন্ট ইজ ইনভলভ। এইগুলো এতটাই কম টাইমের মধ্যে হচ্ছে আর এতটাই এত পরিমাণ ছোট যে আমি প্রায় ধরতে পারি যে কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, নো চেঞ্জ অফ পজিশন উইথ টাইম। আচ্ছা এই জন্য এটাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টকে নর্মালি ডেল্টা আরআই বা ডেল্টা এক্সআই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? আচ্ছা। এক্সাম্পল অফ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, খুব ভালো একটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের এক্সাম্পল, যে ধর এই পেন্ডুলাম অফ ভ্যারিয়েবল লেন্থ। আমি কি বলেছিলাম, পেন্ডুলাম অফ ভ্যারিয়েবল লেন্থ হলে আমার কি হচ্ছে, এই টিএ যেটা আছে, যেটা হচ্ছে আমার ফোর্স অফ কনস্ট্যান্ট, ফোর্স অফ কনস্ট্যান্টের অপোজিট দিকে আমার যদি ভ্যারিয়েবল লেন্থের পেন্ডুলাম হয় তাহলে অপোজিট দিকে আমার একটা মোশন থাকছে, কারণ আমার লেন্থ তো বাড়ছে, তাই তো? লেন্থ তো বাড়ছে বা কমছে, তার মানে কি এক্ষেত্রে আমার টেনশনের সাথে আমার ডেল্টা আরটা পারপেন্ডিকুলার, সরি প্যারালেল। তাহলে আমার এখানটায় কি হচ্ছে, আমার এক্ষেত্রে আমার ওয়ার্ক ডান হওয়া উচিত, এক্ষেত্রে আমার ওয়ার্ক ডান নট ইকুয়ালস টু 0 হওয়া উচিত, ওয়ার্ক ডান হওয়া উচিত। তাহলে ডেসিভেটিভ টাইপের মধ্যে পড়ে, খেয়াল করে দেখ, ভ্যারিয়েবল লেন্থের পেন্ডুলাম, তাই তো, যেখানটায় আর ইকুয়ালস টু এল টি। কিন্তু আমি ধরছি কি এখানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে এই ডেল্টা আর ইজ অলমোস্ট ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, মানে এতটাই ছোট যে এই ডেল্টা এলটি যেটা সেটা অলমোস্ট ইমেন কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কিন্তু 0 হয়েই যাচ্ছে, কারণ টি ডট ডেল্টা আর, এক্ষেত্রে ডেল্টা আরটাই 0। বোঝা গেল? তার মানে কি বললাম, ভার্চুয়াল ওয়ার্ক যখন হবে, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যখন হবে, তখন আমার কনস্ট্যান্ট ফোর্সগুলো কি কাজ করবে? করবে না। বোঝা গেল তো? তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট, যে যখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে আমার কনস্ট্যান্ট অফ ফোর্সগুলো কাজ করবে না। যেমন এটার ক্ষেত্রে আমরা দেখছি যে আমার কি হচ্ছে, এই আমার লেন্থ বাড়া উচিত ছিল, কিন্তু লেন্থ মানে সরি ডিসপ্লেসমেন্ট হলে আমার ওয়ার্ক ডান হওয়া উচিত ছিল, কিন্তু আমার ওয়ার্ক ডান হচ্ছে না, কারণ এই ডেল্টা আরটা খুবই স্মল, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এটা ক্লিয়ার? নেক্সট ভার্চুয়াল ওয়ার্কে চলে যাচ্ছি। ভার্চুয়াল ওয়ার্ক কাকে বলে? ভার্চুয়াল ওয়ার্ক হচ্ছে যে যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের সময় কোনো ফোর্স, যে একটা কোনো ফোর্স যদি আমার এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে পার্টিকেলটা, তা সেই সময় যদি কোনো ফোর্স আমার, কোনো একটা ফোর্স আমার ওই পার্টিকেলটার ওপর যে কাজ করছে সেটাকে আমার ভার্চুয়াল ওয়ার্ক বলছে। এবার একটা জিনিস খেয়াল কর, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের সময় কি আমার বডিটা অ্যাকচুয়ালি মুভ করছে? অ্যাকচুয়ালি কিন্তু মুভ করছে না, মুভ করছে না কিন্তু। তার মানে এই সময় কিন্তু আমার হিসাব মতো
ওয়ার্ক ডানটাও ডিসপ্লেসমেন্ট জিরো। জিরো হওয়া উচিত, তার মানে ওয়ার্ক ডানটাও কিন্তু হিসাব মতো জিরোই হওয়া উচিত এই ক্ষেত্রে। এই হ্যাঁ জায়গাটা পরে আসছে এই জায়গাটা। তো এই ভার্চুয়াল ওয়ার্কটাও কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক নয়, এটাও কিন্তু ভার্চুয়াল ওয়ার্কই হচ্ছে, মানে সত্যিকারের ওয়ার্ক ডান কিন্তু হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এটা আমার একটা কনসেপ্ট আমরা ইউজ করছি। আচ্ছা ভার্চুয়াল ওয়ার্কের ফর্মুলা ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডেল্টা আর। এফটা হচ্ছে এনি ফোর্স, এটা যে আমার কনস্ট্যান্ট ফোর্স তা কিন্তু নয়, এটা কিন্তু এনি ফোর্স, ঠিক আছে? তো এবার আসবো আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কী বলছে? আচ্ছা, সবার আগে আমরা জানি যে আমরা কখন বলি যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে, কখন বলবো আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে? যখন বডিটার ওপর যত ফোর্স কাজ করছে সবাই ভ্যানিশ হয়ে যাবে, অল ফোর্সেস ওয়ার্কিং অন দ্য বডি ভ্যানিসেস, হ্যাঁ তাই তো? হুম, তাহলে এবার টোটাল ফোর্স যদি আমি ধরি এফ, সেটা হচ্ছে কম্বিনেশন অফ কনস্ট্যান্ট ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সকে দেখ ওপরে একটা এ সুপারস্ক্রিপ্টে একটা এ দিয়েছি, আর স্মল এফটা হচ্ছে ফোর্স অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গুলোর জন্য হ্যাঁ, কি বলছিস বল? এখানে কিন্তু কনস্ট্যান্ট গুলো একটা ফোর্স দেবে প্লাস অ্যাপ্লাইড ফোর্স দেবে, সেখান থেকে আমরা এফেক্টিভ ফোর্স যে পাবো, ফোর্সটা আমি তাই তো? লাগাচ্ছি বাইরে থেকে, আর কনস্ট্যান্ট ফোর্স হচ্ছে যেটা কনস্ট্যান্টটার জন্য আসছে, আর এফটা হচ্ছে টোটাল ফোর্সটা, মানে কনস্ট্যান্ট ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স মিলিয়ে যে টোটাল ফোর্স সেটা হচ্ছে আমার এফটা, ঠিক আছে? তাহলে এবার ভার্চুয়াল ওয়ার্ক আমি কাকে আচ্ছা বলবো? এবার একটা কথা, বল। এই জায়গাটা আরেকবার বলো, মানে আমি এই জায়গাটা একদম ভুলে গেল যে মানে এই যে গোটা ঘটনাগুলো মানে এটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে? মানে একটা ধরো আমি নর্মাল পেনটাকে হ্যাঁ বল। হ্যাঁ না, কিংবা একটা কেউ একটা চেয়ারকে দেখ এইগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, এইগুলো কিন্তু এখন ওইভাবে অ্যাপ্লাইড কথা তুই ভাবতে পারছিস, ভাবতে পারবি না, কিন্তু কিছু নড়ানো চড়ানো নিয়ে ভাবতে পারবি না, এটা আচ্ছা, ভার্চুয়াল। এইটা এখানে আমি কোনো প্রপার তো এক্সাম্পল একটা এক্সাম্পল আসছে, একটু পরের দিকে আসছে, ডিআরএমবার্ট প্রিন্সিপালের এক্সাম্পলগুলো দেখলে তুই বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা মানে এটা হচ্ছে কি, মানে আমার ওই আম জিন্দেগির এক্সাম্পল দিয়ে কোনো হবে না, এগুলো সব মেন্টাল জিন্দেগি। অবভিয়াসলি আচ্ছা এটা তো নিউটনস নয় তো, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ তো ডাব্লু ডেল্টা ডাব্লু সেটা আমার কি হতো? এফ ডট ডেল্টা আর। হ্যাঁ ডেল্টা ডাব্লু হচ্ছে তাহলে ভার্চুয়াল ওগুলো ওয়ার্ক। সব ওই হিসাব তো ভেঙে যাবে ওখানে কনস্ট্যান্ট ফোর্সের সাথে, আর আচ্ছা, বাই অ্যাপ্লাইড ডেফিনেশন ফোর্সের সাথে ভার্চুয়াল ওয়ার্কের জন্য সবসময় ওয়ার্ক ডান জিরো হবে। তো হ্যাঁ ভার্চুয়াল ওয়ার্ক যেটা আছে, মানে কনস্ট্যান্ট অফ ফোর্সের জন্য সবসময় আমার ভার্চুয়াল ওয়ার্ক জিরো হবে, এটাই আমার ফর্মুলা ছিল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের, খেয়াল করে দেখ। তাহলে এই পার্টটা সবসময় জিরো হবে। তাহলে আমার ডেল্টা ডাব্লিউ তাহলে আমার কি হচ্ছে? ডেল্টা ডাব্লিউ আমার শুধু এই অ্যাপ্লাইড ফোর্সের ওয়ার্কের সমান হচ্ছে। এবার আমি কি বলেছি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কেস আছে, মানে টোটাল ফোর্স জিরো। টোটাল ফোর্স জিরো হওয়া মানে কি? ডেল্টা ডাব্লিউ জিরো। টোটাল ফোর্স হওয়া মানে ডেল্টা ডাব্লিউ জিরো হচ্ছে, কারণ আমার এই উপরের ইকুয়েশনে তুই এখানে জিরো বসা, ডেল্টা ডাব্লিউ, আর এই পার্টটাও জিরো হয়ে গেছে। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি এই জিনিসটা জিরো। এফ অফ এ ডট ডেল্টা আর এই জিনিসটা জিরো, ঘুরিয়ে কান ধরা আর কি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। কি বলছে? স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মধ্যে অ্যাপ্লাইড ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্ক জিরো হবে। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নেসেসারি কন্ডিশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইজ দ্যাট দ্য ভার্চুয়াল ওয়ার্ক বাই অল অ্যাপ্লাইড ফোর্সেস মাস্ট বি জিরো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। এটার ইম্পর্টেন্স কি? আমরা বুঝতে পারবো একটা সিস্টেমকে স্ট্যাটিক করার জন্য কী কী ফোর্সেস লাগাতে হবে। আর এর থেকে একটা কনক্লুশন আছে যে যদি আমার এই অ্যাপ্লাইড ফোর্সেসগুলো যদি কনজারভেটিভ হয়, তাহলে এফটাকে আমি গ্র্যাডিয়েন্ট অফ ভিআই লিখতে পারি, মাইনাস গ্র্যাডিয়েন্ট অফ ভিআই। তাহলে এফ অফ এ ডেল্টা আর আই ইকুয়ালস টু জিরো বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। তার মানে গ্র্যাডিয়েন্ট অফ ভিআই ডেল্টা আর আই ইকুয়ালস টু জিরো।
হুম এইটাকে আমি লিখতে পারি ডেল্টা অফ ভি ইকুয়ালস টু 0। হুম ডেল্টা অফ ভি মানে কি? পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ। এটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ অফ হুম চেঞ্জ অফ পি। তো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ 0 হওয়া মানে কি? যে এনার্জি আইদার ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে, পোটেনশিয়াল আইদার ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে। তো পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হওয়া মানে কি টাইপের ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে? মনে পড়ছে? এগুলো ছিল ফার্স্ট ইয়ারে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। মনে নেই যাই হোক, এটা মাথায় রাখবি যে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়। একটা এক্সাম্পল, এরকম একটা পাহাড়ের ওপর একটা বল রেখেছিস, মানে অনেক উঁচুতে রয়েছে, এখানে আমার আরে একটা potential- প্রবলেমই তো ছিল এরকম ভাবে হ্যাঁ। মানে অ্যাপ্লিকেশন যেতে ছিল একটা এটা আমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ যদি একটুখানি ধাক্কা মারিস এ কিন্তু গড়িয়ে হ্যাঁ, নিচে চলে পুরো আসবে আর করে। উঠতে পারবে না। কিন্তু নিচে কিন্তু ওটা স্টেবল ইকুইলিব্রিয়াম তো নিচ থেকে ঠেলতে গেলে আমাকে অনেকটা ফোর্স দিতে হচ্ছে অনেক, মানে তুই যদি একটু নিচে যদি থাকতো, তুই যদি ওকে একটুখানি ওঠাতিস তারপর ছাড়লেও আবার এখানে ফিরে আসতো। হ্যাঁ তার মানে এইটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এখানে আমার পোটেনশিয়াল এনার্জি লো, আর এখানে আমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম, পোটেনশিয়াল এনার্জি হাই। বুঝা গেল তো? এইভাবে মাথায় রাখিস জিনিসটা। দিস ইজ বিজনেস দিস ইজ বিজনেস দিস ইজ বিজনেস। ঠিক আছে। দাদা এই